আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড 2013 সিরিজের আজকে চতুর্থ পর্ব। আজ থেকে আমরা আসলে টুলবারের আলোচনা করব এবং টুলবারের আলোচনা অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব এবং টুলবারের আলোচনা শেষে আমরা যখন সমস্ত টুলবারগুলো আলোচনা করে ফেলবো, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট এবং ইত্যাদি, রিভিউ, যেই বিষয়গুলো আছে এগুলো নিয়ে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আলোচনা করার শেষে আমরা নিজেরা বা আমি নিজে আপনাদেরকে প্রজেক্ট করে দেখাবো। বিভিন্ন ধরনের কিছু প্রজেক্ট আছে যেই প্রজেক্টগুলো ইম্পর্ট্যান্ট এবং সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার হয় এই টুলবারের আলোচনা শেষে। সেগুলো নিয়ে আমরা সেগুলো কিভাবে করতে হয় আমি একবার হাতে কলমে লিখে আপনাদেরকে দেখাবো। সো চিন্তা করার কোনো কিছু নেই। অন্যান্য টিউটোরিয়ালের চাইতে আশা করব আমার টিউটোরিয়ালটা একটু বেস্ট দেওয়ার জন্য, আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য। সো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই কামনা করছি। সো ধন্যবাদ সকলকে এবং চলুন ভিডিওটা শুরু করে যাক। এখন আজকে আমরা শিখবো হচ্ছে হোম ট্যাবের মধ্যে টুলবার, যতগুলো টুলবার আছে সবগুলো সম্বন্ধে এখান থেকে শুরু করে। যেমন এখানে হোম ট্যাবের মধ্যে যেমন এই টুলবারগুলো আছে, আবার ইনসার্টে গেলে দেখেন এই টুলবারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা টুলবারের জন্য বা প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা টুলবার আছে, ঠিক আছে? সো হোম ট্যাবে ঢুকলে প্রথমেই যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন কাট, কপি, পেস্ট যেগুলো আছে এগুলো শো করতেছে, কিন্তু এখন দেখেন এগুলো আনএবল করা আছে, মানে ডিসেবল করা আছে, এনেবল করা নাই, ডিসেবল করা আছে। সো ডিসেবল থেকে এনেবল করার জন্য আমাদেরকে প্রথমে এটাকে আমরা সিলেক্ট করতে হবে। যেমন আমরা প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি লেখাটাকে কাট করতে চাই, কাট করার জন্য আমরা কিবোর্ডের থেকে Ctrl+X চাপ দিতে পারি। যে দেখেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে শর্টকাট কি কীরকম, অথবা আমরা এইটাতে ক্লিক করতে পারি। তো কাট মানে হচ্ছে আমাদের এই লেখাটা এখানে লাগবে না, মানে আমার এই লেখাটা এখানে লাগবে না, আমি চাচ্ছি যে নিচে নিয়ে আসার জন্য। সেটা করার জন্য আমি জাস্ট এই কাট ট্যাবে ক্লিক করলাম, আমার লেখাটা এখান থেকে চলে গেল এবং এখান থেকে আমি নিচে একটা এন্টার টিপ দিয়ে আমি নিচে এসে এই যে এখানে দেখেন পেস্ট, এই যে পেস্টে ক্লিক করলাম, আমার উপরে লেখাটা নিচে চলে আসলো। এটা হচ্ছে কাট। দেন এরপরে আবার অপশন দুটো ডিসেবল হয়ে গেল। এরপরে আবার এগুলো এনেবল করার জন্য সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপরে যদি কপি করেন, কপি হলো এই লেখাটা এখানেও থাকবে, সাথে আমি চাচ্ছি যে উপরেও থাকুক। তো সেটা করার জন্য আমাদের মাউসের কার্সর পয়েন্টারটা যে লাফালাফি করতেছে যেটা দেখতেছেন, সেটা যেখানে থাকবে আমাদের পেস্ট কিন্তু সেখানে হবে। সো এটা এখানে উপরে নিয়ে আসছি, এটা যদি এখানে থাকতো তাহলে পেস্ট এখানে হইতো। এখন এটা উপরে আছে তো পেস্ট এখানে হবে। তো এখানে পেস্টে ক্লিক করলাম, উপরে পেস্ট হয়ে গেল। এখন এই যে বাড়তি জায়গাটা, এটা আমরা ব্যাক স্পেস দিলে চলে যাবে যদি আসে। তাহলে ফরম্যাট পেইন্টার আছে, এটা যখন আমরা ডিজাইন করব তখন আমাদের এখানে প্রয়োজন হবে, আদারওয়াইজ দরকার নেই। এরপরে আশা করি বুঝতে পেরেছেন। এবং কপির কিবোর্ড শর্টকাট হচ্ছে সিলেক্ট করে দেন Ctrl+C দিলে কপি হয়ে যাবে। আবার যদি আপনি পুরো ডকুমেন্টটা সিলেক্ট করতে চান তাহলে Ctrl+A চাপ দিলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি কাট কপি বুঝতে পেরেছেন এবং কাট কপি সম্বন্ধে সবাই জানেন, এটা খুবই একবার বেসিক বিষয়। অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে ফন্ট ট্যাবের মধ্যে অনেক কিছু আছে। মাইক্রোসফটের মাদার অফ ট্যাব হচ্ছে ফন্ট, অ্যান্ড ফন্ট নিয়েই মাইক্রোসফটের মধ্যে বেশি কাজ করা হয়। কিবোর্ডের টাইপিং নিয়ে লেখার কাজ যখন ফন্ট ছাড়া আপনি কাজ করতে পারবেন না, ফন্টের ডিজাইন নিয়েই আপনাকে কাজ করতে হবে। সো আমরা আজকে ফন্টের নিয়ে কাজ করব। যেমন প্রথমে আমরা আসি ইংলিশের ক্ষেত্রে প্রথমেই আমাদের ফন্ট ট্যাবের মধ্যে ঢুকলে যেটা চোখে পড়ে, যে এখান থেকে শুরু করে এটা হচ্ছে ফন্ট ট্যাবের মধ্যে প্রথমেই ঢুকলে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আমাদের এই যে ফন্ট, যেটা এই যে এখানে লেখা আছে ফন্টের শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+F দিলে এইটা আসবে। সেখান থেকে ফন্ট কি আপনাদের কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল করা থাকবে বাই ডিফল্ট সেগুলো এখানে শো হবে। দেন এই যে দেখেন আমি যখন এগুলোর উপরে চেঞ্জ করতেছি তাহলে লেখার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন এটা যদি সিলেক্ট করি তাহলে লেখার ডিজাইনটা এরকম হবে, একটু আগে কিন্তু এরকম ছিল না। সো লেখার ডিজাইনটা যেরকম করার ইচ্ছা থাকবে, আমি যেরকম ফন্ট নিতে চাইবো
সেরকম ফন্ট নিতে পারবো। তো বাংলাটার ক্ষেত্রেও সেম, আগে সিলেক্ট করতে হবে। তো একটা কথা মনে রাখবেন, মাইক্রোসফট ওয়ার্ডে যাই করবেন না কেন, যেটাই করবেন না কেন, সেটা আগে সিলেক্ট করতে হবে, দেন তারপরে কাজটা হবে। সো বাংলার জন্য বাংলা ফন্ট কোনগুলো আছে আমাদেরকে দেখতে হবে। যেমন এটা হচ্ছে একটা বাংলা ফন্ট, তো এটা লিখলে এটার মধ্যে এরকম ডিজাইন চলে আসবে। তো এটা হচ্ছে ফন্ট। এরপরে হচ্ছে সাইজ, যদি সাইজ আমরা কমাতে বাড়াতে চাই, দেন এখান থেকে যদি আমি বড় করে দেই এই হবে সাইজ, বা আমি যদি এখান থেকে সিলেক্ট করে এটাকে ছোট করে দেই তাহলে এরকম সাইজ। ঠিক আছে, এগুলো ফন্টের সাইজ কমা বাড়া করা যায়। দেন এরপরে যেটা আছে এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। তো ইনক্রিজ ফন্ট সাইজে যদি ক্লিক করি, সিলেক্ট করে আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে, অবশ্যই সিলেক্টেড ব্যাপারটা মাথায় রাখবেন। সিলেক্ট করে ইনক্রিজ ফন্ট সাইজ যদি ক্লিক করি, তো এটাতে 2 পিক্সেল করে বা 2 করে বাড়ে। আবার এরপরেরটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, আর ডিক্রিজ করলে আমাদেরকে আবার সেই রকম করে 2 করে কমে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা হচ্ছে কি, যেমন আমাদের এখন এটা সবগুলো আপার কেসে আছে, আমরা যদি সিলেক্ট করে একটু বড় করে নিই, আর একটু বড় করে নিলাম, দেখেন এখন সবগুলো লেখা আপার কেসে আছে। তো এখান থেকে যদি চেঞ্জ কেস করতে চাই, ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসের মধ্যে সেন্টেন্সের শুরুর অক্ষরটা শুধু বড় হাতে থাকবে, বাকিগুলো সব ছোট হাতের হয়ে যাবে। তো এই ফন্টটা কাজ করবে না, আমি ফন্টটা চেঞ্জ করে নিই, ধরেন এটা কি করে নিলাম। অ্যান্ড দেখেন, এখন দেখেন যে আমরা যদি প্রথমে এরপরে হচ্ছে লোয়ার কেস, সবগুলোকে লোয়ার কেস করে নিলাম, সবগুলোকে ছোট হাতের করে নিলাম। এরপরে যদি সিলেক্ট করে আমরা এই চেঞ্জ কেসে আসি, চেঞ্জ কেসের মধ্যে আমরা যদি সেন্টেন্স কেস করি, শুধু প্রথমটা বড় হাতের থাকবে, বাকিগুলো ছোট হাতের। দেন আবার যদি এটাকে লোয়ার কেস করি, তাহলে সবগুলো ছোট হাতের হবে। আবার সবগুলো যদি আপার কেস করতে চাই, সবগুলো বড় হাতের হবে। তো এখানে ডিজাইন দেখলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে বড় হাতের হবে, যেমন এখানে যেমন দেওয়া আছে, যেমন এইচ বড় হাতের, এইচ বড় হাতের, এ বড় হাতের, ইউ বড় হাতের। এরপরে হচ্ছে টোগল কেস। টোগল কেস হচ্ছে মানে শুরুটা ছোট হাতের, বাকিগুলো বড় হাতের, এইভাবে। তো বেসিক্যালি থাকে, সেন্টেন্স কেস থাকে। এরপরে হচ্ছে বাকিটা আপনার ডিজাইনের করে নিতে পারবেন। এরপরের যে অপশন যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট। তো ক্লিয়ার অল ফরম্যাটটা হলো, ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ফন্টটা চেঞ্জ করেছি, এটাতে এখানে এসে কালার, এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য এটা করতেছি। কালার দিলাম, দেন এখানে একটা দিলাম, হাইলাইট করলাম। এরপরে এখন আমি চাচ্ছি যে এগুলো সবগুলো আগের মতো ডিফল্ট হয়ে যাক। তো সেটা করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমাদের সব কিছু আগের মতো হয়ে যাবে, আমাদের লেখাটা যেরকম আমরা শুরু করেছি সেই রকম একবারে ফন্ট সব চলে যাবে। তো আমাদের হাইলাইটটা আমরা যদি করতে চাই, এই যে নো কালারের পরে ক্লিক করলে সিলেক্ট করে আমরা নো কালারের উপর ক্লিক করব, হাইলাইট চলে গেল এবং লেখার কালার সব চলে গেল। ঠিক আছে, তো আমি এটাকে আবার ফন্ট সাইজটা বাড়াই নিই, ফন্ট সাইজটা বাড়াই নিলাম, আর একটু কমাই। আপনারা চাইলে এখানে ম্যানুয়ালিও এন্টার করতে পারেন। আমরা যদি এখানে 50 পিক্সেল চান, তাহলে 50 পিক্সেল দিয়ে এন্টার দিলে 50 পিক্সেল পর্যন্ত নিবে, ম্যানুয়ালি এন্টার করতে পারবেন। তো এই উপরেরটা গেল, নিচেরটা হচ্ছে কি, নিচেরটা আমরা ঠিক সিলেক্ট করে যদি বিতে ক্লিক করি তাহলে বোল্ড হবে, মানে লেখাটা একটু মোটা হবে। এরপরে হচ্ছে এইখানে যে আইটা আছে, এটা হচ্ছে ইতালিক বলে এটাকে। তো এটা নিলে একটু লেখাটা ডান দিকে হেলে যাবে। এরপরে আমি চাচ্ছি যে কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন করার জন্য, মানে এটা আমাদের পরবর্তী লাগবে, সেক্ষেত্রে সিলেক্ট করে ওই লেখাটুকু সিলেক্ট করে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আমি চাচ্ছি যে একটা লেখার মাঝখানে আমরা কেটে দিব। যেমন ধরেন অনেক সময় আমরা কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে কিংবা মূল্যর ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। যেমন মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু ধরেন 50 টাকা, কিন্তু সেল প্রাইস হচ্ছে 45 টাকা। সো মার্কেট ভ্যালু 50 টাকা যেটা থাকবে, সেটাকে কী করবো আমরা, এটা এরকম কাটা দাগ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কাটা দাগ দিয়ে দিলে আমরা বুঝি যে এটা আগে ছিল, এখন বর্তমানে এটা। এরকম কোনো কিছু বোঝাতে হলে এরকম এটা ব্যবহার করতে হয়। এটাকে বলা হচ্ছে স্টিক থ্রু করলে এই লেখাটার মাঝখানে দাগ হবে। আবার যদি আমি চাই যে এটাকে সরিয়ে ফেলার জন্য, তো সেমভাবে এটাকে সিলেক্ট করে এটাকে তুলে দিলে চলে যাবে। আবার একটা জিনিস মনে রাখবেন, যে এই জিনিসটা যেখান থেকে যেভাবে করবেন, সেই জিনিসটা যদি সেখান থেকে মুছে দিতে চান, ঠিক সেমভাবে
যেমন আন্ডারলাইন মুছে দিব, আন্ডারলাইনে ক্লিক করলে মুছে যাবে, সিলেক্ট করে ইতালিক মুছে দিব, ইতালিক থেকে মুছে গেল, বোল্ডটা মুছে দিব, বোল্ড থেকে মুছে গেল, এভাবে ঠিক সেমভাবে। এরপরে হচ্ছে এটা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কি, যেমন বীজগণিতের ক্ষেত্রে আমরা যদি লিখতাম এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তো কিন্তু এখন এটা স্কোয়ার হলো না, স্কোয়ার বানানোর জন্য কী করতে হবে, আমাদেরকে সিলেক্ট করে এই যে সাবস্ক্রিপ্ট যেটা আছে সুপারস্ক্রিপ্ট করলে আমাদের নিচে আসবে, এই যে এটা সিলেক্ট করে যদি সুপারস্ক্রিপ্ট করি মানে লেখার নিচে আসবে, এটা ওই যে পানির ভ্যালু দেওয়ার জন্য, যেমন H2O, তো টুটা কোথায় থাকবে, এই নিচে থাকবে। সো এটা করার জন্য আচ্ছা এটা টোটালটাই এরকম আসলো, আমাদেরকে এটাকে নর্মাল করে নিতে হবে, টোটালটাকে নর্মাল করে নিই, টোটালটাকে নর্মাল করে আমাদের টুটা থাকবে কোথায়, এই যে নিচে। তো এই হচ্ছে পানির ভ্যালু H2O, এটা এরকমভাবে করে। আবার দেখা গেছে যে সুপারস্ক্রিপ্টটা কখন কাজে লাগে, যেমন স্কোয়ারের ক্ষেত্রে বা ডিগ্রি লেখার ক্ষেত্রে, যেমন 30 ডিগ্রি 20 ডিগ্রি, যেমন এটাকে সিলেক্ট করে যদি সুপারস্ক্রিপ্ট করেন তখন এটা উপরে চলে আসবে, দেখুন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আবার যদি দুইটা আলাদা আলাদা জিনিসকে একসাথে করতে চান, যেমন এটাকে আমি এখন সুপারস্ক্রিপ্ট আছে, আমি সাবস্ক্রিপ্টে নিয়ে আসবো কীভাবে, যেমন এটাকে সিলেক্ট করলাম, ধরেন এই দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে আবার এই দুইটাকে সিলেক্ট করলাম, তো দুইটাকে যদি আমি সাবস্ক্রিপ্টে দেই নিচে চলে আসবে একসাথে, এটা হচ্ছে কাজ। দেন এরপরে হচ্ছে টেক্সট ইফেক্ট, যেমন আমি এখান থেকে সিলেক্ট করে আমি এই টেক্সটটাকে অন্য একটা ডিজাইন দিতে যাচ্ছি, তো এখানে কালার ডিজাইন জিনিসগুলো চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হলো, বা আমি যদি অন্য এখান থেকে চাইলে আমি কালারও দিতে পারবো। পরেরটাতে এসে আমি জাস্ট টেক্সট স্টাইলে যাই, আমি এই ডিজাইনটা দিলাম, ডিজাইনের পরে এটাকে আমি আবার আলাদা করে কাস্টমাইজও করতে পারবো এখান থেকে, যেমন আউটলাইন কোনটা হবে, কি কালার হবে, যেমন এখন বর্তমানে আউটলাইন আছে কি একটা কীরকম একটা গ্রে কালার, বা এটাকে আমি রেড করে দিচ্ছি, আউটলাইনটাকে রেড করে দিই, তখন আমি এখান থেকে এই যে আউটলাইনে আসলে আউটলাইন এখান থেকে আমি রেড করে দিলাম, দেখেন এখন আউটলাইনটা রেড হলো। দেন আবার স্টাইলে এসে আবার শ্যাডো, তো এখানে আমি আবার বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারবো, যেমন এখন একটা পিছনে শ্যাডো চলে আসলো। সো এখান থেকে এরকম করে আমি এই যে রিপ্লেসমেন্ট হচ্ছে যে মিররের মতো একটা, মানে আয়নার মতো দেখাবে, যেমন আচ্ছা আমি সিলেক্ট করিনি, সিলেক্ট করে আমি যদি রিপ্লেস দিই, এই রিপ্লেসের মতো যদি এটা দিই, দেখেন এখন আয়নার মতো ওটা একটা উপরে একটা নিচে চলে আসলো, এরকম আসবে। দেন আবার সিলেক্ট করে এখন আবার স্টাইলটাকে চেঞ্জ করি, আবার গ্রো যেটা দিলাম এটার মধ্যে এরকম যেটা হাইলাইট হলো, ঠিক এভাবে এগুলো কাজ। দেন এরপরে হচ্ছে এটা হাইলাইট, এটাকে এরপরে যেটা আছে এটা হাইলাইট, যেমন আমি এই লেখাটাকে হাইলাইট করতে যাচ্ছি, দেন সিলেক্ট করে আমরা এখান থেকে এই কয়েকটা কালার পাচ্ছি, যে কয়েকটা 1 2 3 4 5 15টা কালার, এই 15টা কালারের মধ্যেই আমাদেরকে হাইলাইট করতে হবে, এখানে কোনো এক্সট্রা কালার পাওয়া যাবে না। তো আমি চাচ্ছি যে এটা দিয়ে হাইলাইট করার জন্য, তো এটাকে হাইলাইট করলাম। তো মনে আছে আপনাদের হয়তো আমরা যখন বইয়ের মধ্যে কোনো লেখাকে হাইলাইট করে রাখতে যেতাম, তখন মোটা মার্কারগুলো দিয়ে এভাবে এই কালারটা দিয়ে হাইলাইট করে রাখতাম। সো আবার এখানে সিলেক্ট করে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার না, আপনারা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ভুল করিয়েন না, এটা হাইলাইট কালার, মানে একটা লাইনকে হাইলাইট করার জন্য। ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু পরে দেখাবো, কেমন। দেন এখানে টেক্সটের কালার, এখান থেকে আপনারা ইচ্ছা মতো টেক্সটের কালার এখান থেকে নিতে পারেন, অথবা এখান থেকে যদি পছন্দ না হয় এখানে মোর কালারে যেতে পারেন। তো মোর কালারে যদি এখানেও যদি কোনো কালার পছন্দ না হয়, এখানে কাস্টমাইজে যেতে পারেন, কাস্টমাইজে গিয়ে আপনারা আপনাদের মতো যে কোনো কালার একটা পছন্দ করে নিতে পারেন। তো নিয়ে আবার এখানের অপাসিটি কমানো বাড়ানোর একটা ব্যাপার আপনি করতে পারেন, করে ওকে দিতে পারেন, ওকে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আপাতত ফন্ট টুলের এইটুকুই কাজ। তো আশা করি আপনারা ফন্ট টুলটা বুঝতে পেরেছেন। এরপরে অ্যাডভান্স অপশন আছে ফন্ট টুলের অ্যাডভান্স অপশনে গেলে আপনার কিবোর্ড শর্টকাট বা বিভিন্ন ধরনের জিনিস এখানে করা যায়, সেটা আমরা অ্যাডভান্সের দিকে যখন যাব, আমরা যখন সবগুলো শেষ করব তখন আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই যে প্যারাগ্রাফ ট্যাব নিয়ে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্যারাগ্রাফ ট্যাব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।